হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলার জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা এই গল্পটি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্নগুলো সরাসরি আসবে না। গল্পটা মোটামুটি জানা থাকলে তোমরা এই 3 নম্বরের প্রশ্নগুলো পড়লেই 5 নম্বরের প্রশ্ন অটোমেটিক লিখতে পারবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম যেটা আছে, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা কে? উত্তর হলো আশাপূর্ণা দেবী। তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল কেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নতুন মেসমশাই একজন জলজান্ত লেখক শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তপনের নতুন মেসমশাই পেশায় কি ছিলেন? উত্তরটা হলো কলেজের অধ্যাপক। এ বিষয়ে সন্দেহ ছিল না। কোন বিষয়ে সন্দেহ ছিল না? লেখকরা যে সাধারণ মানুষের মতো জীবন্ত মানুষ হতে পারে সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। প্রশ্নটা হবে এ বিষয়ে সন্দেহ ছিল। তপনের নতুন মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখাটি ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হলো সন্ধ্যাতারা পত্রিকায়। রত্নের মূল্য জুহুরির কাছেই। এখানে জুহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখানে জুহুরি বলতে তপনের নতুন মেসমশাইকে বোঝানো হয়েছে। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হলো বছর 8 বড়। তপন তার গল্পটি কোন ঋতুর দুপুরবেলায় লিখেছিল? উত্তর হলো গ্রীষ্মকালের দুপুরে। তপন প্রথম কোন 3টি বিষয় নিয়ে গল্প লেখেনি? উত্তর হলো রাজারানীর গল্প, খুন জখম বা অ্যাক্সিডেন্টের দৃশ্য। তপনের প্রথম গল্পের বিষয়বস্তু কী ছিল? সঠিক উত্তর হলো তার স্কুলে ভর্তির দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। কার হাত দিয়ে তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় পৌঁছায়? উত্তর হলো তপনের মেসমশাইয়ের হাত দিয়ে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল? উত্তর হলো তপনের গল্প লেখার এবং মেসমশাইয়ের তা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথাটি। মেসমশাই তপনের গল্পটি কেমনভাবে নেওয়ার কথা বলেছিলেন? উত্তর হলো একটু কারেকশন করে দেওয়ার কথা বলেছিলেন। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো কুমকুম গল্পগ্রন্থ থেকে। তপনের ছোট মাসি কি খেতে খেতে গল্পটি পড়েছিল? উত্তর হলো ডিমের ডালনা আর রুটি খেতে খেতে। বুকের রক্ত ছলৎ করে ওঠে তপনের। দেখো বন্ধুরা, 2-একটা টাইপিংয়ের সমস্যা থাকতে পারে। কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? উত্তর হলো সন্ধ্যাতারা পত্রিকা হাতে ছোট মাসি আর মেসো কে তাদের বাড়িতে আসতে দেখে। সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে তপনের নাম কি লেখা ছিল? উত্তর হলো শ্রী তপন কুমার রায়। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পের নাম কি দেওয়া হয়েছিল? উত্তর হলো প্রথম দিন। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বক্তাকে। উত্তর হলো তার মেজ কাকু। তপনের সম্পূর্ণ নাম কি ছিল? উত্তর হলো তপন কুমার রায়। তপন আর পড়তে পারে না। তপন কেন পড়তে পারছিল না? উত্তরটা হলো মেসমশাই অতিরিক্ত সংশোধনের ফলে গল্পটি তপনের নিজের বলে মনে হচ্ছিল না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? উত্তর হলো তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে বা লোকের হাতে ঘুরবে। মেসো তপনের গল্পে কোন কৃতিত্ব দাবি করেছিলেন? উত্তর হলো গল্পটি একটু কারেকশন বা সংশোধন করে দেওয়ার কৃতিত্ব। তপন যেন আর তার মধ্যে নেই। কেন তপনের এমন মনে হয়েছিল? উত্তরটা হলো গল্পে তপনের নিজের একটি লাইনও অবশিষ্ট ছিল না। তপনের আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপনের এই অবস্থার কারণ কি? উত্তর হলো মেসমশাই যখন বলেন যে তপনের গল্পে একটু কারেকশন ছাড়া আর কিছুই করতে হয়নি, তপন লজ্জিত হয়। তপনের লজ্জিত হওয়ার কারণ কি? উত্তর হলো গল্প লেখার কথা শুনে ছোট মাসি যখন তাকে জিজ্ঞেস করে যে সে কার থেকে গল্পটি টুকলি করেছে কিনা। তপন ছাদে গিয়ে কি করেছিল? উত্তর হলো ষাটের খুঁটি দিয়ে চোখ মুছছিল। ষাটের খুঁট দিয়ে চোখ মুছছিল। তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন কোনটি? উত্তর হলো যেদিন তার নাম দিয়ে
ছাপা গল্পটি পড়তে গিয়ে দেখে পুরোটাই মেসোমশাইয়ের লেখা। দুঃখের দিনে তপনের মনে মনে কি সংকল্প করেছিল উতরল, যদি কখনো গল্প ছাপতে দেয় তবে তপন নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। জ্ঞানচক্ষু গল্পে তপনের কয়বার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছিল উত্তরল, দুইবার। প্রথমে মেশোকে লেখক হিসাবে চিনে এবং শেষে নিজের আত্মমর্যাদা উপলব্ধি করে। দেখো জ্ঞানচক্ষু কথার অর্থ কি তোমরা এটা ওখানে জেনে নাও। জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি। বন্ধুরা তোমাদের বলে রাখি যে আমাদের এই স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড বা কপি করে নিয়ে পড়তে পারবে। দেখো পরে যে 3 নম্বরের প্রশ্নগুলো, যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, তোমাদেরকে বললাম যে 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে আলাদা করে পড়তে হবে না, এই 3 নম্বরের প্রশ্নগুলো পড়লেই তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। ঠিক আছে, কারণ 5 নম্বরের প্রশ্ন ভেঙে দেওয়া হয় 3+2, 2+2+1 এইভাবে দেওয়া হয়, মেনলি 3+2-তে দেওয়া হয়। তপনের চোখ মার্বেল হয়ে গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণটা কি? উত্তর হলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে উদ্ধৃতটি নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই তপন জানতো লেখকরা আর 5টা সাধারণ মানুষের মতো নন, তারা যেন ভিন গ্রহের কোনো জীব। কিন্তু তার ছোট মাসির বিয়ে হয় একজন লেখকের সঙ্গে। তপন যখন সশরীরে তার নতুন মেশোকে সাধারণ মানুষের মতো দাড়ি কামাতে, খেতে বা স্নান করতে দেখে, তখন লেখকদের সম্পর্কে তার দীর্ঘদিনের ধারণা ভেঙে যায়। এই বিষয়ে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। রত্নের মূল্য জহুরির কাছেই, এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত। তাৎপর্য: জহুরি যেমন আসল রত্ন চিনতে ভুল করে না, ঠিক তেমনই একজন প্রকৃত গুণী মানুষ অন্য মানুষের গুণের সঠিক মূল্যায়ন করতে পারেন। তপনের লেখা গল্পটি দেখে তার বাড়ির লোকেরা যখন ঠাট্টা তামাশা করছিল, তখন নতুন মেসোমশাই, যিনি নিজে একজন লেখক ও অধ্যাপক, গল্পটির প্রশংসা করেন। তিনি বলেন, গল্পটিতে একটু কারেকশন করলেই তা ছাপার যোগ্য হবে। মেসোর এই গুণগ্রাহিতাকে বোঝাতেই তপনের মা কথাটি বলেছিলেন। তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপনের এই আনন্দের কারণ কি? উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু নামক গল্পে থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা তোমাদের বলে রাখি যে এই প্রশ্নগুলোর প্রত্যেকটাই তোমাদের বাংলাতে লেখকের নাম এবং গল্প বা কবিতার নাম দিয়ে শুরুটা করতে হবে, এটা প্রায় বাধ্যতামূলক। কারণ তপনের লেখা গল্পটি পড়ে নতুন মেসোমশাই সবার সামনে প্রশংসা করেন। তিনি বলেন যে তপনের বয়সীরা সাধারণত রাজা রানীর গল্প বা খুন জখম নিয়ে লেখে, কিন্তু তপন তার স্কুলের ভর্তির দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছে, যা অত্যন্ত চমৎকার। মেসোর মতো একজন বিদগ্ধ লোকের মুখে নিজের লেখার এই প্রশংসা শুনে তপন আত্মহারা হয়ে যায় এবং কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে? সেই কথাকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া হয়েছিল? আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্প থেকে অংশটি উদ্ধৃত। এখানে তপনের গল্প লেখার এক নতুন মেসোমশাইয়ের তার সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এই কথাটি চায়ের টেবিলে উঠলে বাড়ির সবাই তপনকে নিয়ে হাসাহাসি করে এবং ঠাট্টা তামাশা শুরু করে। তপনের মেজ কাকু মন্তব্য করেন যে মেসোর মতো একজন জহুরি বা চেনা লোক থাকলে তারাও গল্প ছাপাতে পারতেন। তবে মেসোমশাই সবাইকে থামিয়ে তপনের লেখার মৌলিকতার প্রশংসা করেন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তাকে কেন অলৌকিক বলা হয়েছে? আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে। দেখো অলৌকিক ঘটনাটা কি লেখা আছে, অত্যন্ত সহজভাবে এবং সাবলীল ভাষায় উত্তরগুলো লেখা। তোমরা 2-1 বার পড়লেই জিনিসগুলো একদম মনে রাখতে পারবে। তপনের লেখা প্রথম দিন নামক গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তা হাজার হাজার পাঠকের হাতে ঘুরবে। এটিই ছিল অলৌকিক ঘটনা। কারণ তপন ছিল একজন সাধারণ কিশোর, তার মতো এক সাধারণ ছেলের লেখা গল্প যে সত্যি সত্যি কোনো নামী পত্রিকায় ছাপা হতে পারে এবং তার নাম শ্রী তপন কুমার রায় হিসাবে সূচিপত্রে প্রকাশ পাবে, তা তপনের কাছে কল্পনাতীত বা অলৌকিক বলে মনে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের এই অনুভূতির কারণ কি ছিল? উদ্ধৃতিটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে সংকলিত। দেখো কারণ, মেসোমশাই তপনের গল্পটি নিয়ে যাওয়ার পর অনেক দিন কেটে গেলেও কোনো খবর ছিল না। তপন আশা ছেড়ে দিয়ে যখন হতাশ হয়ে পড়েছিল, ঠিক তখনই একদিন সন্ধ্যাবেলায়
ছোট মাসি আর মেসোমশাই তাদের বাড়িতে আসেন। তাদের হাতে ছিল সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা। সেই পত্রিকা দেখেই তপন বুঝতে পারে যে তার গল্পটি অবশেষে ছাপা হয়েছে। এই তীব্র উত্তেজনা আনন্দেই আতিশয্যেই তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত। বক্তা বা বক্তা হলেন উক্তিটির বক্তা হলেন তপনের মেজ কাকু। এই উক্তির মধ্য দিয়ে মেজ কাকুর সংকীর্ণ এবং ঈর্ষাপরার মানসিকতার প্রকাশ পেয়েছে। তিনি তপনের প্রতিভা বা মেধার কোনো কদর করেননি, উল্টে তিনি মনে করেছিলেন যে তপনের গল্পটি শুধুমাত্র নতুন মেসোমশাইয়ের প্রভাব এবং খাতিরের কারণেই পত্রিকায় স্থান পেয়েছে। সাধারণ মানুষ এই পরশ্রী কাতরতা ও অবজ্ঞার রূপটি এখানে স্পষ্ট হয়েছে। দেখো পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না। তপন কেন নিজের লেখা গল্প পড়তে পারে না? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই অংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে সংগৃহীত। দেখো কারণ, না পড়তে না পারার কারণ, সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা নিজের গল্পটি সবার সামনে জোরে জোরে পড়তে গিয়ে তপন চরম ধাক্কা খায়। সে দেখে গল্পের নাম আর লেখকের নাম ঠিক থাকলেও ভেতরের প্রতিটা লাইন ও ভাষা সম্পূর্ণ বদলে গেছে। মেসোমশাই গল্পটি কয়েক কারেকশন করার নামে নিজের পাকা কলমে নতুন করে লিখে দিয়েছেন। সেই গল্পের মধ্যে তপনের নিজস্ব কোনো মৌলিকতা বা অনুভূতির অবশিষ্ট ছিল না। নিজের লেখার এই সম্পূর্ণ বিকৃতি দেখেই তপন আর পড়তে পারছিল না। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কার জীবনের কথা বলা হয়েছে? দিনটি দুঃখের কেন? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোমাদের এই প্রশ্নগুলো অন্তত সবগুলি মনে রাখতে হবে। তোমাদের 5 নম্বরের প্রশ্ন আলাদা করে পড়ার দরকার নেই। 5 নম্বরের যা প্রশ্ন দিক সেগুলো ভেঙে দেবে এবং তোমরা সেটা অবশ্যই খুব সহজে লিখতে পারবে। দেখো দুঃখের দিন কেন বলা হয়েছে? উদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত। প্রসঙ্গ এবং কারণ, এখানে গল্পের প্রধান চরিত্র কিশোর তপনের জীবনের কথা বলা হয়েছে। নিজের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ায় যে কোনো লেখকের কাছে সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা, কিন্তু তপনের ক্ষেত্রে তা ঘটেনি। সে আবিষ্কার করে যে ছাপা হওয়া গল্পটির কৃতিত্ব বা গৌরব তার নিজের নয়, বরং মেসোমশাইয়ের। মেসোর অতিরিক্ত সংশোধনের কারণে গল্পটি তার নিজের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। নিজের কৃতিত্ব চুরির এই নির্মম সত্যটি উপলব্ধি করে দিনটি তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল। দেখো শেষ প্রশ্ন, তপন গভীরভাবে সংকল্প করে। তপন কি সংকল্প করেছিল? কেন এই সংকল্প করেছিল? আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের শেষ অংশ থেকে নেওয়া। দেখো জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি। আর একবার বলে রাখি, এটা শর্ট কোশ্চেন দেয় বা এমসিকিউ দেয় এটা। সংকল্প, তপন সংকল্প করেছিল যে যদি কখনো সে আবার গল্প ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে পত্রিকা সম্পাদকের হাতে লেখা দিয়ে আসবে, অন্য কারোর সাহায্য নেবে না। কারণ মেসোমশাইয়ের দয়ায় গল্প ছাপাতে গিয়ে তপনকে চরম অপমান ও আত্মগ্লানির শিকার হতে হয়েছিল। নিজের নামের আড়ালে অন্যের লেখা পড়ার যে তীব্র কষ্ট তা তপনের আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তোলে। নিজের স্বাধীনতা ও মৌলিকতা বজায় রাখার জন্যই সে ভবিষ্যতে একা লড়াই করার এই দৃঢ় সংকল্প নিয়েছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।